বন্ধুরা, এটা হচ্ছে সেই ফোরাত নদী যার পাশেই অবস্থিত ইরাকের কারবালা নগরী, যেখানে ইয়াজিদ বাহিনী হজরত ইমাম হোসেইনকে আটকে রেখেছিল। শিশু জয়নাল পানির জন্য কাতরাচ্ছিল, কিন্তু ইয়াজিদ বাহিনী ফোরাত নদীতে ইমাম হোসেইনকে প্রবেশ করতে দেয় নাই। সেদিন ইমাম হোসেইন সহ তার ৭২ সঙ্গীর রক্তে এই কারবালার ময়দান রঞ্জিত হয়েছিল। ১৪০০ বছর পূর্বে যেই নদী একবার রক্তে লাল হয়েছিল, বিগত ৫০ বছর যাবৎ মধ্যপ্রাচ্যের সেই দজলা এবং ফোরাত নদীতে লক্ষ লক্ষ মানুষের রক্ত বইছে। চলুন ম্যাপ অ্যানিমেশনের মাধ্যমে দেখি কেন মধ্যপ্রাচ্যের মহামূল্যবান নদীগুলো আজ ধ্বংসের পথে। দজলাকে ইংরেজিতে টাইগ্রিস এবং ফোরাতকে ইউফ্রেটিস ডাকা হয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর দ্বারা গঠিত সমভূমিকে মেসোপটেমিয়ান সমভূমি বলা হয়। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতাগুলো যেমন ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা ও আশেরীয় সভ্যতা গড়ে উঠেছিল এই দুই নদীর উপত্যকায়। টাইগ্রিস নদী তুরস্কের টরাস পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও তুরস্কের সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে ইরাকে প্রবেশ করে। টাইগ্রিস ইরাকের রাজধানী বাগদাদ দিয়ে প্রবাহিত হয়ে আল বসরার কাছে এটি ইউফ্রেটিস নদীর সাথে মিলিত হয়। ইউফ্রেটিস তুরস্কের পূর্বাঞ্চলের দুই নদী কেবান ও মুরাতের মিলনে গঠিত হয়। এরপর এটি সিরিয়ার সীমানা পেরিয়ে ইরাকে প্রবেশ করে। এটি ইরাকের বিখ্যাত কারবালা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়। বসরা নগরীতে এসে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটি পরস্পরের সাথে মিলিত হয় এবং তারপর এটি সাত আল আরব নামে পরিচিতি পায়। এই সাত আল আরব নদী ইরাক এবং ইরান দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এ নদীর মাধ্যমেই ইরান এবং ইরাকের অধিকাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়। সাত আল আরব ইরাক এবং ইরানের সীমান্ত ভাগ করে অবশেষে পারস্য উপসাগরে গিয়ে মিশে যায়। এটা একসময় ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। এখানে ছিল ইরাকের বৃহৎ বন্দর বসরা, যা ছিল বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ গন্তব্য। এজন্য শহরটি পরিচিতি পেয়েছিল মধ্যপ্রাচ্যের ভেনিস নামে। ইরাকের মোট আয়ের প্রায় ৮০% এখান থেকেই আসত। কিন্তু আজ বাসরার খালগুলো জঞ্জাল, অপরিশোধিত পয়ঃনিষ্কাশন এবং পচা আবর্জনায় ভরে গিয়েছে, যা শহরের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস পুরোপুরি মারা যাচ্ছে। এই নদীগুলোর তীরে সিরিয়া এবং ইরাকের যেসব শহর পড়েছে, সেখানে পানীয় জল সরবরাহ এবং কৃষিজমি ও জলাভূমিতে সেচের উৎস এ নদী দুটো। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী এলাকা ছাড়া পুরো সিরিয়া এবং ইরাক মূলত মরুভূমি। সিরিয়া এবং ইরাকের ৮০% পানি আসে সরাসরি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী দিয়ে। সিরিয়ার ৬০% পানির চাহিদা মেটাতে হয় এক ইউফ্রেটিস নদীর পানি দিয়ে। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সিরিয়ায় ৫ বছর যাবৎ ভয়ঙ্কর এক খরা সৃষ্টি হয়েছিল। এই খরায় সিরিয়া তার অর্ধেকেরও বেশি আবাদি জমি হারিয়েছিল। মারা গিয়েছিল সিরিয়ার ৮০% গবাদি পশু। তখন পূর্বাঞ্চলের গ্রাম থেকে অধিকাংশ লোক সিরিয়ার রাজধানী দামেস্ক এবং বৃহত্তম শহরগুলোতে চলে গিয়েছিল। সিরিয়ার এই ভয়ঙ্কর খরার দায় একমাত্র তুরস্কের, কারণ তুরস্ক গলা টিপে মধ্যপ্রাচ্যের সবথেকে গুরুত্বপূর্ণ এই দুই নদীকে হত্যা করছে। ১৯৭০ সাল থেকে তুরস্ক ২০টিরও বেশি বাঁধ তৈরি করেছে ইউফ্রেটিস ও তার উপনদীতে, যার মধ্যে আছে আতাতুর্ক বাঁধ, যা বিশ্বের ৫ম বৃহত্তম বাঁধ। আজ ইউফ্রেটিসের স্বাভাবিক প্রবাহের মাত্র ১৮% পানি ইরাকে পৌঁছায়। একই অবস্থা টাইগ্রিসেও। তুরস্ক সেখানে ইলিসু বাঁধসহ আরও অনেক বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধগুলো এত পানি আটকে দেয় যে বাগদাদের বাসিন্দারা বৃহত্তম টাইগ্রিস নদী হেঁটে পার হতে পারেন। টাইগ্রিসের অনেক উপনদী শুরু হয় ইরানে। টাইগ্রিসের অবস্থা আরও খারাপ হয় যখন ইরান গত ৪০ বছরে তারা টাইগ্রিসের বিভিন্ন উপনদীতে শত শত বাঁধ নির্মাণ করে। এর মানে হল ইরাক সবচেয়ে নিচে অবস্থিত দেশ, যেখানে দজলা এবং ফোরাত সম্পূর্ণ মৃত অবস্থায় রয়েছে। গত ৪ দশকে ইরাকে সংঘটিত হয়েছে ৪টি বিধ্বংসী যুদ্ধ। প্রথমে সাত ইল আরব সম্পূর্ণ দখলের উদ্দেশ্যে ইরাক ১৯৭৯ সালে ইরানে হামলা চালায়, যা ১০ বছর যাবৎ চলে। এটা ইরাক-ইরান যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের ক্ষতিপূরণ নিতে ইরাক উপসাগরীয় যুদ্ধ শুরু করে। ১৯৯২ সালে ইরাক হঠাৎ আচমকা কুয়েত দখল করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৩২টি দেশের জোট বাহিনী ইরাকে বিমান হামলা শুরু করে। ২০০১ সালে আবার যুক্তরাষ্ট্র ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। তখন থেকেই তো
মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। তারপর বিভিন্ন সময় ইরাকে আইএস, আল কায়েদা, শিয়া মিলিশিয়া, সুন্নি মিলিশিয়া, খুর্দি জাতিগোষ্ঠী এবং অস্থায়ী সরকার ইরাকের বিভিন্ন অংশ দখলে রেখেছে, যা আজও চলমান। এই যুদ্ধগুলোতে ইরাকের সকল জলবিদ্যুৎ বাঁধ ধ্বংস হয় এবং বিদ্যুৎ না থাকায় পানি শোধনাগার অচল হয়ে পড়ে। পয় নিষ্কাশন, পানি শোধনাগার সহ সবকিছু ধ্বংস হয়ে যায়। সেচ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় ইরাকের বেশিরভাগ আবাদি এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে। এতে ইরাকের প্রায় ৬০ লাখ লোক নিজের বসতি হারিয়েছেন। জাতিসংঘ এক রিপোর্টে বলেছিল, যুদ্ধ ইরাককে মধ্যযুগে ফিরিয়ে দিয়েছে। ইরাক আসলেই আরেকটা কারবালার প্রান্তরে পরিণত হয়েছে, যেখানে পানির অভাবে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, লাখো মানুষ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে। আর এই কারবালার প্রান্তর থামবে না ততদিন, যতদিন না মধ্যপ্রাচ্য শান্ত হচ্ছে। বন্ধুরা, আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটা কোন টপিকে পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকুন জিও ফ্যাক্ট বাংলার।